হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ রয়েছেন। ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সিডি পরীক্ষার জন্য যে আমরা প্র্যাকটিস সেটগুলো শুরু করেছিলাম, সেই প্র্যাকটিস সেটের আজ আমরা করব 22 নাম্বার সেট। প্রত্যেক দিন আমরা 25টা করে প্রশ্নোত্তর আলোচনা করছি, তো আজকের সেটেও আমাদের থাকবে 25টা প্রশ্ন। গতকাল আমরা করেছিলাম, সেখানেও আমরা 25টা শুধুমাত্র জিকে থেকে প্রশ্ন করেছিলাম। আজকের সেটেও থাকবে 25টা জিকে। সাধারণত আমরা বেশিরভাগই দিনই জিকে প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স করে থাকি 25টা করে, তো আজ 25টায় জিকে থাকবে। মন দিয়ে দেখবেন, প্রত্যেকটা প্রশ্ন আগামী পরীক্ষার জন্য আপনাদের জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে। তো দেরি না করে ক্লাসটা শুরু করব। আর আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেল রয়েছে, না জয়েন করে থাকলে অবশ্যই আপনারা জয়েন করে যাবেন। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, অতি অবশ্যই আপনারা আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাবেন। চ্যানেলের নাম হচ্ছে গাইডেন্স গুরু অফিসিয়াল। এখানে সমস্ত রকমের পিডিএফ এবং সমস্ত রকমের চাকরি সংক্রান্ত আপডেট আমরা দিয়ে থাকি। চলুন শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন দেখব কি আছে। প্রত্যেকটা প্রশ্ন বলবো এবং উত্তর বলবো, ঠিক আছে? বেশি ভিডিওটা বড় করব না, কারণ হচ্ছে যে নেটওয়ার্কের ভীষণ সমস্যা, প্রচণ্ড সমস্যা রয়েছে নেটওয়ার্কের, মানে ভিডিও আপলোড করাই যাচ্ছে না। যেসব ব্যাচের লাইভ ক্লাস থাকে সেই সব ব্যাচগুলোও করা যাচ্ছে না, এত সমস্যা রয়েছে। তাই ছোট করে করব, শুধু প্রশ্ন বলবো এবং উত্তর বলবো, ঠিক আছে? পারসেক কিসের পরিমাপক একক? আজ হচ্ছে তারিখ হচ্ছে 18ই জুন। সারা পশ্চিমবঙ্গ জুড়েই দক্ষিণবঙ্গে সর্বাধিক ভারী বৃষ্টিপাত হচ্ছে, ঠিক আছে? তো পারসেক কিসের পরিমাপক একক? কারেক্ট আনসার হবে পারসেক হচ্ছে দৈর্ঘ্যের একক। পারসেক হচ্ছে দৈর্ঘ্যের একক। গ্রহ নক্ষত্রের দূরত্বের মধ্যে, গ্রহ নক্ষত্রদের মধ্যে যে দূরত্ব, সেই দূরত্ব পরিমাপ করার জন্য যে একক ব্যবহার করা হয় সেটা হচ্ছে আলোকবর্ষ একক। আর আলোকবর্ষ থেকেও যে বড় একক হচ্ছে পারসেক, ঠিক আছে? দৈর্ঘ্যের একক। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেনে যাব। রবি কীর্তি কোন চালুক্য সম্রাটের প্রশস্তি রচনা করেন? রবি কীর্তি কোন চালুক্য সম্রাটের প্রশস্তি রচনা করেন? আপনারা কাউন্ট করুন, দেখুন যে কতগুলো হচ্ছে, ঠিক আছে? গতকালের একটা প্রশ্ন বলেছিলাম, যেটা হচ্ছে যে নিম্নের কোন রাজ্যের, প্রশ্নটা এরকম ছিল, নিম্নের কোন স্থানের জনঘনত্ব সবচেয়ে বেশি? সেখানে অপশন ছিল বিহার, এবং অনেকেই দেখছি কমেন্টে উত্তর করেছে বিহার, এবং অনেকেই ওটা মনে মনে ভেবেছে যে বিহার উত্তর হবে, ঠিক আছে? কিন্তু ওটা বিহার উত্তর হবে না, কারণ সেখানে প্রশ্নে কি বলা হয়েছিল, নিম্নের কোন স্থানের, রাজ্য বলেনি। ভারতের কোন রাজ্যের জনঘনত্ব সর্বাধিক যদি বলা হয়, কোন রাজ্যের জনঘনত্ব সর্বাধিক, তখন হবে বিহার। কিন্তু প্রশ্নের অপশন ছিল যে কোন স্থানের, আর স্থানের মধ্যে অপশানে ছিল কিন্তু ভারতের ক্যাপিটাল রিজিয়ন, ঠিক আছে? অর্থাৎ নিউ দিল্লি, দিল্লি অপশানে ছিল। তাহলে দিল্লির জনঘনত্বটাই সবচেয়ে বেশি হবে, তো দিল্লি সেখানে কিন্তু কারেক্ট আনসার হতো। এবং কোন রাজ্যের যদি বলা হতো তখন হতো বিহার, ঠিক আছে? রবি কীর্তি কোন চালুক্য সম্রাটের প্রশস্তি রচনা করেন? কারেক্ট আনসার হবে দ্বিতীয় পুলকেশী। হ্যাঁ, দ্বিতীয় পুলকেশী, চালুক্য রাজ দ্বিতীয় পুলকেশী এর প্রশস্তি রচনা করেছিলেন। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। 3 নম্বর হচ্ছে কুমারী নদীটি কোন নদীর উপনদী? কুমারী নদীটি কোন নদীর উপনদী? কুমারী নদীটি, যারা উত্তরবঙ্গ থেকে আছে তারা অনেকেই হয়তো উত্তর করতে পারবে না এটার। যারা দক্ষিণবঙ্গের, যেমন আমাদের পুরুলিয়া বাঁকুড়া থেকে যারা আছে বেশিরভাগ, তারা এটার খুব সহজেই উত্তর করতে পারবে, কারণ আমাদের পুরুলিয়াতেই এই নদীটা রয়েছে, কুমারী নদী। এটা কংসাবতী নদীর একটা উপনদী হচ্ছে কুমারী নদী, ঠিক আছে? তো এইরকম নদীগুলো যেমন কুমারী, দামোদর, কংসাবতী, শিলাবতী, কংসাবতীকে বলা হয় কাঁসাই, অজয়, ময়ূরাক্ষী, দামোদর, এইসব নদী থেকে কিন্তু প্রশ্ন আসে, ঠিক আছে? 4 নম্বর প্রশ্নে চলে যাব আমরা। এমআরআই পুরো কথাটি হলো কি? এমআরআই এর সম্পূর্ণ নাম বলতে হবে। এমআরআই এর পুরো কথাটি হচ্ছে ম্যাগনেটিক রেজোনেন্স হবে, এটা ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। আর নেক্সট কোয়েশ্চেনে যাওয়ার আগে আমাদের যে পিডিএফ ব্যাচটা রয়েছে সেই ব্যাচ সম্পর্কে কয়েকটা কথা আপনাদের বলবো। 1 মিনিট সময় নেব, বেশি সময় নেব না।
তো আমাদের পিডিএফ ব্যাচ একটা রয়েছে, সেই ব্যাচে এখনও কিন্তু 399 টাকার মাধ্যমে অ্যাডমিশন হওয়া যাচ্ছে এখনও, আর বেশি দেরি করলে কিন্তু এই ফিজটা বেড়ে যাবে। আর প্রচুর স্টুডেন্টস সেখানে অলরেডি জয়েন করেছে আমাদের প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে। তো প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে জয়েন করলে এই সমস্ত ক্লাসগুলোর পিডিএফ ছাড়াও সমস্ত সাবজেক্ট ওয়াইজ ক্লাসের সাবজেক্ট ওয়াইজ স্টাডি মেটেরিয়াল, কারেন্ট অ্যাফেয়ার্সের স্টাডি মেটেরিয়াল, এছাড়াও নোটিফিকেশান আসবে, তারপর থেকে 2 দিন করে জিকে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হবে। যদি জিকে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রিপারেশন আমাদের পেড ব্যাচের মধ্যে নিতে চান তাহলে আমাদের যে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন, ঠিক আছে। তাহলে চলে যাব নেক্সট প্রশ্নে। পরবর্তী প্রশ্ন দেখব 5 নাম্বার, নিচের কোনটি একটি রবি ফসল? রবি ফসল কোন ফসলকে বলা হয়? রবি ফসল এবং খারিফ ফসল। রবি ফসল হচ্ছে যেসব ফসল শীতকালে চাষ করা হয় সেগুলো হচ্ছে রবি ফসল। যেমন একটা হচ্ছে গম, রবি ফসল, কিন্তু বাদাম, ভুট্টা, ধান এগুলো সবই হচ্ছে গ্রীষ্ম বর্ষাকালে চাষ করা হয়, এগুলো ছলাটা হচ্ছে রবি ফসল, ঠিক আছে। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। বিভিন্ন রকমের শস্য জাতীয় ফসলগুলো যেমন হচ্ছে সরষে, ছলা, গম এগুলো হচ্ছে রবি ফসল। 6 হচ্ছে নিচের কোনটি জাতীয় আয় পরিমাপের মধ্যে পড়ে না? জাতীয় আয় বলতে কি? জাতীয় আয় মানে হচ্ছে জিডিপি, গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, এটাই হচ্ছে আমাদের ন্যাশনাল আয়, ন্যাশনাল ইনকাম, জিডিপি, ঠিক আছে। তো কোনটা জাতীয় আয় পরিমাপের মধ্যে পড়ে না? জিডিপি যে আমাদের সারা দেশের জাতীয় ইনকাম বা সারা দেশের সম্পত্তি পরিমাপ করার জন্য কোন জিনিসগুলোকে দেখা হয় সেটা কিন্তু আমাদের জানতে হবে। তো কৃষি শ্রমিকদের দেওয়া মজুরি, এটা কিন্তু জিডিপির মধ্যে পড়ে। একটি মোটর গাড়ির সেকেন্ড হ্যান্ড বিক্রয়ের রসিদ, সরকারি ক্ষেত্রের উদ্যোগগুলির লাভ, যে সরকারি উদ্যোগগুলো আছে তাদের যে লভ্যাংশ সেটাও জিডিপির মধ্যে পড়ে। নিজের খরচের জন্য বস্তুর মূল্য, আমরা নিজে যে প্রতিনিয়ত প্রত্যেক দিন খরচ করছি, খাবার জিনিস কিনছি, সাবান কিনছি, বিস্কিট কিনছি, পেন কিনছি, এগুলো সবই কিন্তু জিডিপির মধ্যে পড়ে। কিন্তু পুরনো জিনিস, আমি আজ একটা ফ্রিজ কিনলাম, রেফ্রিজারেটর আজ একটা কিনলাম, সেটা 2 মাস পরে বিক্রি করে দিলাম, সেটা কিন্তু আমি যখন নতুন রেফ্রিজারেটরটা নতুন কিনবো যেদিন, সেটা কিন্তু আমাদের জিডিপির মধ্যে ধরা হবে। 10,000 টাকাতে কিনলাম, তো সেই 10,000 টাকাটা জিডিপির মধ্যে হিসেব হবে, কিন্তু এটা আবার আমি অন্য কাউকে বিক্রি করে দেবো, সেটা কিন্তু জিডিপির মধ্যে ধরা হয় না। তাহলে এখানে অপশন বি কারেক্ট আনসার হবে। একটি মোটর গাড়ির সেকেন্ড হ্যান্ড বিক্রয়ের রসিদ জিডিপির মধ্যে পড়ে না। নিচের কোনটি জাতীয় আয় পরিমাপের মধ্যে পড়ে না? সেকেন্ড হ্যান্ড বিক্রয়, যে কোনো জিনিস সেকেন্ড হ্যান্ড বিক্রি করবো সেটা জিডিপিতে ধরা হবে না। বাকি আমরা ভারতে যত জিনিস উৎপাদন হচ্ছে, যত মজুরি দেওয়া হচ্ছে, যত জিনিস আমরা ক্রয় করছি, প্রত্যেকটা আমাদের জিডিপির মধ্যে পড়ছে, ঠিক আছে। 7 নম্বর, যত রকমের পরিষেবা সব কিছু। পৃথিবী পৃষ্ঠে একটি বস্তুর ওজন 6 কেজি হলে পৃথিবীর কেন্দ্রে ওজন কত? কি হবে? 1 কেজি, 3 কেজি, 6 কেজি নাকি 0 কেজি? এই প্রশ্নের উত্তরটা আমি বলে দেব না, এটা দেখি কে কে বলতে পারে। আমি নেক্সট ক্লাসে এই প্রশ্নের উত্তরটা বলে দেব, ঠিক আছে। নেক্সট ক্লাসে উত্তরটা বলে দেব। এই প্রশ্নের উত্তরটা আপনারা প্রত্যেকে কমেন্ট করুন। গতকাল যেমন বলে দিলাম উত্তরটা, যে কোন স্থানের জনঘনত্ব সবচেয়ে বেশি, তো অপশানগুলো যেগুলো ছিল তাদের মধ্যে দিল্লি হবে কারেক্ট আনসার, তেমনি এই প্রশ্নের উত্তরটাও আমি আগামীকাল বলে দেবো, এটার উত্তর আপনারা কমেন্ট করুন। নেক্সট প্রশ্ন, স্বাধীন ভারতবর্ষে প্রথম উপপ্রধানমন্ত্রী কে ছিলেন? তো স্বাধীন ভারতবর্ষের আমরা প্রথম প্রধানমন্ত্রী জানি জওহরলাল নেহেরু, 1947 সাল থেকে 1963 সাল পর্যন্ত ছিলেন। প্রথম উপপ্রধানমন্ত্রী হচ্ছেন সর্দার বল্লভভাই প্যাটেল, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ভারতের লৌহ মানব বা আয়রন ম্যান অফ ইন্ডিয়া সর্দার বল্লভভাই প্যাটেল। 11, নিচের কোন রাজ্যে 2011 সালের জনগণনা অনুযায়ী 1 দশকে জনসংখ্যার সর্বাধিক বৃদ্ধি ঘটেছে? এই প্রশ্নগুলো কিন্তু বুঝতে হবে, বুঝে উত্তর করতে হবে, না হলে কিন্তু ভুল হয়ে যাবে। গতকালের প্রশ্নটা যেমন একজন আমাকে কমেন্ট করেছে, কমেন্টে দেখলাম যে স্যার বলছে আমি 25টার মধ্যে 24টা ঠিক করেছি, একটা মাত্র শুধু আমি করতে পারিনি, একটা মাত্র করতে পারিনি। আর যে প্রশ্নের উত্তরটা আমি কমেন্ট করতে বলেছিলাম সেই প্রশ্নটাই কিন্তু সে উত্তর কি বলছে, যে স্যার এই প্রশ্নটার উত্তর হবে বিহার। কিন্তু যে প্রশ্নটা কমেন্ট আমি দেখলাম যেই কিন্তু সেটা কিন্তু ভুল উত্তর দিয়েছে, বিহার হচ্ছে না। কোন রাজ্য বললে সেটা বিহার হবে। তাহলে এইরকমই কিন্তু পরীক্ষায় আমরা পরীক্ষার থেকে বাড়িতে ফিরে আসি, পরীক্ষা দিয়ে তারপর আমরা হিসেব করি
যে অনেকগুলো ঠিক হয়েছে, কিন্তু যখনই আমরা বই দেখে কারেক্ট আনসারগুলো মিলাতে যাই তখন কিন্তু দেখি অনেক কিন্তু আমাদের নেগেটিভ হয়ে যায়। তাই উত্তর বুঝে উত্তর করতে হবে। নিচের কোন রাজ্য 2011 সালের জনগণনা অনুযায়ী এক দশকে জনসংখ্যার সর্বাধিক বৃদ্ধি ঘটেছে? এটা কেউ উত্তর করে দেবে হয়তো মেঘালয়, বলবে যে এখানে তো মেঘালয় অপশানটা নেই, কারণ 2001 থেকে 2011 সবচেয়ে জনসংখ্যার বৃদ্ধি ঘটেছে মেঘালয় 27.8%, 10 বছরে বৃদ্ধি ঘটেছে, কিন্তু এখানে মেঘালয় অপশান নেই। এখানে কারেক্ট আনসার হয়ে যাবে দাদরা ও নগর হাভেলি। যে অপশানগুলো আছে তাদের মধ্যে হচ্ছে দাদরা এবং নগর হাভেলি, ঠিক আছে। আর রাজ্যগুলির মধ্যে যদি বলা হয় মেঘালয় অপশান থাকতো তখন আমরা করতাম মেঘালয়, ঠিক আছে। 11, বম্বে স্টক এক্সচেঞ্জ হলো এশিয়ার ড্যাশ স্টক এক্সচেঞ্জ। বম্বে স্টক এক্সচেঞ্জ হচ্ছে ভারত তথা এশিয়ার প্রথম স্টক এক্সচেঞ্জ। এটা যতদূর আমার সালটা মনে পড়ছে, ঠিক মনে পড়ছে না, আমি ভুলেও হতে পারি, 1875 সাল হতে পারে, ঠিক আছে। বম্বে স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠা হয়েছিল। অনেক সময় প্রশ্ন আসে যে কোন মুম্বাইয়ের কোথায় বম্বে স্টক এক্সচেঞ্জ অবস্থিত, তো দালাল স্ট্রিটে বম্বে স্টক এক্সচেঞ্জ অবস্থিত। নেক্সট হচ্ছে 12, কোন শিক্ষা প্রতিবেদনের মাধ্যমে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়? কলকাতা বিশ্ববিদ্যালয় কোন প্রতিবেদনের মাধ্যমে প্রতিষ্ঠা হয়েছিল? কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল, একটা সূত্র বলে দিচ্ছি, হিমেক 1735-57, এই সূত্রটাই আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে হিন্দু কলেজ 1817 সাল, এটা হচ্ছে কলকাতা থেকে কলকাতা মেডিকেল কলেজ 1857 সাল, আর এটা হচ্ছে দিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় 1857 সাল, ঠিক আছে। তো তিনটে এখান থেকে মনে রাখতে হবে, দিয়ে হিন্দু কলেজ 1817, দিয়ে মেডিকেল 1835, কলকাতা বিশ্ববিদ্যালয় 1857। তাহলে এখানে কি বলেছিল যে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল উডের ড্যাসপ্যাচ থেকে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল। সালটা কত? 1857 সাল, ঠিক আছে। 13, সুভাষচন্দ্র বোস কংগ্রেসের কোন অধিবেশনের সভাপতি নির্বাচিত হন? সুভাষচন্দ্র বোস কংগ্রেসের কোন অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছিলেন? সুভাষচন্দ্র বোস কংগ্রেসের 1938 সালের হরিপুরা কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন, এবং নেক্সট ইয়ার 1939 সালে ত্রিপুরী অধিবেশনেও কিন্তু সুভাষচন্দ্র বোস জয়ী হয়েছিল, কিন্তু পরবর্তীকালে সুভাষচন্দ্র বোসকে সরানো হয় সেখান থেকে এবং পট্টবী সীতারামাইয়াকে সভাপতি করা হয়েছিল, ঠিক আছে। 14 নম্বর, হিমোগ্লোবিনে কোন ধাতব আয়নটি থাকে? হিমোগ্লোবিনের মধ্যে কি থাকে? সহজ প্রশ্ন, প্রত্যেককে এটা পারা উচিত। কারেক্ট আনসার হবে হিমোগ্লোবিনের মধ্যে থাকে আয়রন, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, কোন মামলার সুপ্রিম কোর্ট রায় দিয়েছে পার্লামেন্ট ভারতীয় সংবিধানের যে কোনো অংশকে সংশোধন করতে পারবে কিন্তু মূল কাঠামোকে পরিবর্তন বা ভাঙতে পারবে না? একটা মামলা হয়েছিল, যে মামলায় সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে পার্লামেন্ট হচ্ছে ভারতের সংবিধানের যে কোনো অংশকে সংশোধন করে দিতে পারবে, কিন্তু যে সংবিধানের যে মূল কাঠামো আছে সেই মূল কাঠামোকে কখনোও পরিবর্তন করতে পারবে না। মানে হচ্ছে মূল কাঠামো বড়সড় কিছু পরিবর্তন করতে পারবে না, যে কোনো আর্টিকেলকে ধরে সেটাকে সংশোধন করা যাবে। এটা কেশবানন্দ ভারতী কেস যেটা হয়েছিল 1973, সেই কেশবানন্দ ভারতী মামলা 1973 সালে, সেই মামলায় রায় দেওয়া হয়েছিল যে পার্লামেন্টের এই ক্ষমতাটা নেই যে পুরো কাঠামোটা সংবিধানের চেঞ্জ করে দেবে, ঠিক আছে। 16 হচ্ছে স্পঞ্জ হলো কি? স্পঞ্জ হলো ছত্রাক, জীবাশ্ম, উদ্ভিদ নাকি জীবদেহ? ছত্রাক মানে ফাঙ্গাস, এটা হচ্ছে জীবদেহ বা এনিমেল। স্পঞ্জ হচ্ছে জীবদেহ বা এনিমেল। 17 নম্বর, নাসিক প্রশস্তি কে রচনা করেন? নাসিক প্রশস্তি কে রচনা করেন? আমরা এক্ষুনি পড়লাম রবি কীর্তির প্রশস্তি, যেটা দ্বিতীয় পুলকেশীর জন্য রবি কীর্তি লিখেছিলেন, সেটা ছিল আইহোল প্রশস্তি। আবার পড়ছি নাসিক প্রশস্তি, গৌতমীপুত্র সাতকর্ণীর রচনা নাসিক প্রশস্তি, ঠিক আছে, অপশন এ। 18 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন রাজ্যে মাদাই উৎসব পালিত হয়? উৎসবের নাম হচ্ছে মাদাই। এই মাদাই উৎসবটা কোন রাজ্যে পালিত হয়? কারেক্ট আনসার হয়ে যাবে মাদাই উৎসব পালিত হয় ছত্তিশগড়, অপশন 4 ইজ দ্য কারেক্ট আনসার।
19 নাম্বার প্রশ্ন দেখব, পিচোলা হ্রদ নিচের কোন রাজ্যে অবস্থিত? পিচোলা হ্রদটি নিম্নের কোন রাজ্যে অবস্থিত? পিচোলা হ্রদটি নিচের কোন রাজ্যে অবস্থিত? পিচোলা হ্রদটি হচ্ছে রাজস্থান। অপশন 3 ইজ দ্য কারেক্ট আনসার। রাজস্থান রাজ্যে অবস্থিত পিচোলা হ্রদটি, রাজস্থান, অপশন 3। 20 নাম্বার প্রশ্ন দেখব আমরা, বুদ্ধ নিম্নের কোন বংশের অন্তর্গত ছিলেন? বুদ্ধ নিম্নের কোন বংশের অন্তর্গত ছিলেন? বুদ্ধ নিম্নের কোন বংশের অন্তর্গত ছিলেন? বুদ্ধ ছিলেন শাক্য বংশের অন্তর্গত ছিলেন। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, শাক্য বংশ। 21 নাম্বার দেখব, সেম নামক বইটির লেখক কে? শ্যাম নামক বইটির লেখক কে? এই যে শ্যাম, এই বইটি লিখেছিলেন কে? শ্যাম মানে লজ্জা, এটা লিখেছিলেন সালমান রুশদি, চার্লস ডিকেন্স। সালমান রুশদি, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, সালমান রুশদি। ঠিক আছে। 22 নাম্বার প্রশ্ন চলে যাব, নিম্নের কোনটি সুরেন্দ্রনাথ ব্যানার্জির আত্মজীবনী? সুরেন্দ্রনাথ ব্যানার্জি, ভারত সভার প্রতিষ্ঠাতা সুরেন্দ্রনাথ ব্যানার্জির আত্মজীবনী কোনটা? কারেক্ট আনসার হবে নেশন ইন দ্য মেকিং। অতি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, বহুবার পরীক্ষায় এসছে। সুরেন্দ্রনাথ ব্যানার্জির আত্মজীবনী এ নেশন ইন দ্য মেকিং। 23 নাম্বার, নিম্নের কোন জোড়াটি সঠিক নয়? পণ্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়া বাঁশিবাদক, আমরা প্রত্যেকেই জানি। মিয়ান তানসেন ছিলেন নবরত্নের মধ্যে একজন, এটাও ঠিক আছে। ওস্তাদ আলী আকবর খান, ওস্তাদ বিসমিল্লা খান সেতার বাদক, এটাও আমরা জানি। না 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 না, ওস্তাদ বিসমিল্লা খান কিন্তু শেহনাই বাদক, শেহনাই বাদক। এখানে যে আছে না ওস্তাদ আলী আকবর খান সরদ, এটাও ঠিক আছে। তাহলে ভুল কোনটা আছে? ওস্তাদ বিসমিল্লা খান, এটা হয়েছে ভুল। তাহলে কি ভুলটাই তো খুঁজতে বলেছে, নিম্নের কোন জোড়াটি সঠিক নয়? তাহলে ওস্তাদ বিসমিল্লা খান, এটা কিন্তু সঠিক নয়। 24 নাম্বার প্রশ্নে যাব আমরা, নিচের কোনটি একটি পাললিক শিলার উদাহরণ? নিচের কোনটি একটি পাললিক শিলার উদাহরণ? নিচের কোনটি একটি পাললিক শিলার উদাহরণ? কারেক্ট আনসার হয়ে যাবে গ্রানাইট, স্লেট, মার্বেল হবে না, বেলে পাথর। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, বেলে পাথর হচ্ছে একটি পাললিক শিলার উদাহরণ, অপশন এ। 25 নাম্বার প্রশ্ন, এটা হবে আপাত। আপাত সূর্যাস্ত ও আসল সূর্যাস্তের মধ্যে সময়ের অন্তর কত? আপাত সূর্যাস্ত এবং আসল সূর্যাস্তের মধ্যে যে সময়ের অন্তর, আসল সূর্যাস্ত যখন হচ্ছে আর আপাত সূর্যাস্তের মধ্যে সময়ের অন্তর হচ্ছে মাত্র 2 মিনিটের সময়ের তফাৎ থাকে, 2 মিনিট। ঠিক আছে। তাহলে আমাদের আজকের 25টি প্রশ্ন শেষ হলো। ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করুন যে কোনো সরকারি চাকরির পরীক্ষার প্রিপারেশন নেওয়ার জন্য। আর আমাদের টেলিগ্রাম প্রাইভেট গ্রুপে যদি জয়েন হতে চান তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7001501393 এই নাম্বারে যোগাযোগ করুন। 7001501393 এই যে নাম্বার, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, সমস্ত ডিটেলস পাঠিয়ে দেব। যে 399 টাকার যে ব্যাচ, সেই ব্যাচের মাধ্যমে জিকে কারেন্ট অ্যাফেয়ার্সের কোন কোন স্টাডি মেটেরিয়ালগুলো আপনারা পাবেন সব কিছু ডিটেলস দেওয়া হবে। এই ব্যাচটা নিলে আমি মনে করি যে আর অন্য কোনো বই বা কোনো পড়ার দরকার নেই, এখান থেকেই সব কিছু হয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থাকবেন।